60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজটি 36 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? তাহলে 60 জন লোক একটি কাজ করতে পারে, 60 জন লোক করতে পারে 18 দিনে, তাহলে একজন লোক করতে পারবে 60 গুণ 18। এবার 36 জন লোক করতে হলে দিন সময় কম লাগবে, 36 দিয়ে ভাগ। এখন 18 দিয়ে 36কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 60কে ভাগ করলে হয় 30, অর্থাৎ 30 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে 36 জন লোক। পিতা ও 2 পুত্রের বয়সের গড় 30 বছর, তাহলে যেহেতু পিতা এবং 2 পুত্র 3 জন, 3 জনের মোট বয়স হবে 90 বছর, এখানে পিতা সহ। আবার শুধু পুত্রদের বয়স, 2 পুত্রের বয়স হবে 20, বয়সের গড় দেয়া আছে 20 বছর, তাহলে 2 পুত্রের মোট বয়স হবে 2 গুণ 20, অর্থাৎ 40 বছর। বলছে পিতার বয়স কত? আমরা এখানে 90 থেকে 40 বাদ দিলে থাকে 50, অর্থাৎ পিতার বয়স হলো 50 বছর। অত্যন্ত সহযোগ্য, আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় 100% কমন পাবেন ইনশাআল্লাহ। এর মান 2, বি এর মান 3 হলে 2a প্লাস 4b এর সাথে 2a স্কোয়ার প্লাস a সমান b যোগ করলে যোগফল কত হবে? তাহলে আমরা এটাকে এর মান যেহেতু এখানে দেয়া আছে 2, তাহলে 2 এর সাথে 2 দিয়ে গুণ করব, এবং যেহেতু b এর মান দেয়া আছে 3, 4 এর সাথে 3 দিয়ে গুণ করব, তাহলে এটার ফল হয় 2 দুগুণে 4, 3 4 12, এখানে হয় 16। আবার এর সাথে যোগ হবে 2a স্কোয়ার প্লাস a সমান b, এখানে প্লাস b হবে সম্ভবত। আচ্ছা, অঙ্কটা করে দেখিনি। এর মান হবে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার এর মান হলো 2, b এর মান হলো 3। এটা আমরা পরে দেখছি কি হয়। এখন 10 আর 6, 10, 8 এর দিয়ে 10, 10 আর 26, 26 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে হয় 23, তাহলে সঠিক উত্তর 23। তাহলে আমরা যেটা ধারণা করেছিলাম, এখানে মাইনাস, এখানে সমান হবে না, এটা হবে মাইনাস, অর্থাৎ মাইনাস বি হলে এটা সঠিক হয়। অর্থাৎ এখানে যদি আমরা মাইনাস দিয়ে করি, 3 এর আগে বি এর মান যেহেতু মাইনাস বসাই, তাহলে -3 বসাই, বি এর মান যেহেতু 3 মাইনাস বসালে এখানে আমরা 8 প্লাসের 8 এর 10, 10 আর 16, 26, 26 থেকে আমরা 3 বিয়োগ করলে হয় 23, অর্থাৎ সঠিক উত্তর এখানে 23। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে তার অতিভুজ কত হবে? যেহেতু একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় একটি হলো 3 আর একটি হলো 4, তাহলে অতিভুজের মান কত? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এই দুটোর যোগফলের সাথে আমরা বর্গের সাথে যোগ করে দেব, অর্থাৎ বর্গের যোগফল 3 3 9, 4 4 16, 16 আর 9 হলো 25, তাহলে অতিভুজ স্কয়ার হলো 25, এর বর্গমূল করলে আমরা পাবো 5, তাহলে অতিভুজের মান হবে 5, তাহলে সঠিক উত্তর হবে 5 সেন্টিমিটার। কোন পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাশ করেছে? ইংরেজিতে মোট ফেলের সংখ্যা 75 হলে শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে 100 জনের মধ্যে পাশ করে হলো 85 জন, তাহলে ফেল করে 15 জন। তাহলে আমরা লিখতে পারি 15 জন ফেল করলে মোট শিক্ষার্থী হলো 15 জন ফেল করলে মোট শিক্ষার্থী আমরা লিখতে পারি 100 জন, কারণ 100 জনের মধ্যে ফেল করে 15 জন। তাহলে একজন ফেল করলে মোট শিক্ষার্থী হবে 15 জন ফেল করলে মোট শিক্ষার্থী 100 জন, একজন ফেল করলে মোট শিক্ষার্থী হবে 15 ভাগের 100 জন। এবার যেহেতু মোট ফেল করে 75 জন, তাহলে 75 জন ফেল করলে মোট শিক্ষার্থী হবে 75 উপরে চলে যাবে, 5 15 75, 5 100 500, অর্থাৎ মোট শিক্ষার্থী হবে 500 জন, অর্থাৎ সঠিক উত্তর হবে 500। দুইটি সংখ্যার গুণফল 315, সংখ্যা দুটির লসাগু 105 হলে গসাগু কত?
দুটি সংখ্যার গুণফল দেয়া আছে 315। তাহলে এদের লসাগু, একটি লসাগু দেয়া আছে সংখ্যা দুটির এবং গসাগু দেয়া নাই, গসাগু বের করে দিই। তাহলে আমরা সহজেই জানি যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দুটির গুণফল সমান আমরা লিখতে পারি দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল দেয়া আছে 315। এখন আমরা গসাগু দেয়া আছে এখানে, লসাগু দেয়া আছে 105। তো লসাগু গুণ গসাগু সমান 315। এখন আমরা এই গসাগু বের করলে 115 দিয়ে আমরা ভাগ করব 315কে, 105 দিয়ে ভাগ করব 315কে, 105 দিয়ে 315কে ভাগ করলে 105 সমান 315, অর্থাৎ আমরা এখানে গসাগু পাবো 3। তাহলে সঠিক উত্তর হবে 3। 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে? তাহলে সময় যেহেতু চেয়েছি সেটা শেষ যাবে, অর্থাৎ 15 জন লোক একটি কাজ করে 3 ঘন্টায়, 15 জন লোক একটি কাজ করে 3 ঘন্টায়, তাহলে একজন লোক করবে বেশি ঘন্টায় গুণ, এরপরে 5 জন লোকের সময় কম লাগবে, অর্থাৎ 5 দিয়ে ভাগ হবে। তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3 5 15, 3 3 9, অর্থাৎ 9 ঘন্টায়। সঠিক উত্তর হবে 9 ঘন্টায়। পিতা ও পুত্রের বয়সের গড় 40 এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? এখানে আমরা পিতা ও পুত্রের বয়সের গড় দেয়া আছে এখানে 40 বছর, তাহলে পিতা ও পুত্রের বয়সের গড়ের সমষ্টি হবে 80 বছর। এরপরে ওই পুত্র এবং ওই মাতার বয়সের গড় হলো 35, তাহলে মাতা আর পুত্রের বয়সের সমষ্টি হবে, অর্থাৎ ফাদার এবং সান এর সমষ্টি 80, আবার হলো মাদার অ্যান্ড সান এর বয়স হবে 70। এখানে মাতার বয়স দেয়া আছে 50, তাহলে যেহেতু মাদার আর সানের বয়স 70, তাহলে মায়ের বয়স 50 হলে ছেলের বয়স হলো 20 বছর। এখন ছেলে আর বাবার বয়স হলো 80, যেহেতু পিতার বয়স এসে বাবার বয়স থেকে 80 বছর থেকে আমরা পুত্রের বয়স বাদ দিলে থাকবে 60 বছর, অর্থাৎ পিতার বয়স হবে 60 বছর। একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? আমরা এটা সহজেই করতে পারি, সেটা হলো ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু 24% ক্ষতি হয়েছে তাহলে তার বিক্রয় মূল্য হবে 100 থেকে 24 বাদ দিলে থাকে 76, অর্থাৎ 76 অনুপাত বিক্রয় মূল্য 76 এবং ক্রয় মূল্য হলো 100, এ দুটোর অনুপাত করলে আমরা এ দুটোর বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত, এখন আমরা এ দুটোকে যদি অনুপাত করি তাহলে পাই, এটাকে আমরা 76কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 38 দুগুণে 76, আর 100কে 2 দিয়ে ভাগ করলে 50, এরপর আবার 2 দিয়ে ভাগ করলে হয় 19 দুগুণে 38, 25 দুগুণে 50, অথবা থাকে 4 দিয়ে ভাগ করলে 4 19 76, 4 25 100, অর্থাৎ 19 অনুপাত 25। তাহলে এখানে সঠিক উত্তর হবে 19 অনুপাত 25। আমরা সহজেই করতে পারি। দুটি সংখ্যার লসাগু 144 এবং গসাগু দেয়া আছে 12, তাহলে একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি অপর সংখ্যা সমান দুইটি সংখ্যার লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, অর্থাৎ দুইটি সংখ্যার লসাগু দেয়া আছে 144 আর গসাগু হলো 12, আর একটি সংখ্যা ধরলো ভাগ হবে একটি সংখ্যা দেওয়া আছে 48 দিয়ে ভাগ হবে। এখন আমরা যদি 6 দিয়ে ভাগ করি, 12 দিয়ে ভাগ করি 48কে, 4 12 48, 4 দিয়ে 144কে ভাগ করলে 3 4 12 থাকে 2, অর্থাৎ 4 6 24, অর্থাৎ 36। তাহলে এখানে অপর সংখ্যাটি হবে 36। 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? আমরা এটা সহজেই করতে পারি, এটা হলো 41 হলো মৌলিক 40 থেকে বড় এবং 100 এর মধ্যে হলো মৌলিক সংখ্যা হলো 97। এখন আমরা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই গড় করতে পারবো, অর্থাৎ এখানে 97 আর 1 যোগ করলে হয় 7 আর 1 8, 9 আর 4 13,
এখন আমরা 138কে 2 দিয়ে ভাগ করলে হয় 6 দুগুণে 12, 9 দুগুণে 18 অর্থাৎ 69। তাহলে দুটো সংখ্যার ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদের গড় হবে 69। আরেকটা কথা বলি যে মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যাকে ভাগ করা যায় না, ওই সংখ্যা ছাড়া এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেরকম 41, 97 হলো মৌলিক সংখ্যা। আরেকটা কথা বলি যে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার একটা সহজ পদ্ধতি হলো 44, 22, 322, 321। এটা সহজে আমরা মনে রাখতে পারি। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা, 21 থেকে 30 পর্যন্ত 2টি, 31 থেকে 40 পর্যন্ত 2টি, 41 থেকে 50 পর্যন্ত 3টি, 50 থেকে 60 পর্যন্ত 2টি, 61 থেকে 70 2টি, 71 থেকে 80 3টি, 81 থেকে 90 2টি এবং 91 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে মাত্র একটি, সেটা হলো 97। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 এবং 16 হলে এর মধ্য সমানুপাতি কত? আমরা মধ্য সমানুপাতি সহজেই বের করতে পারি। মধ্য সমানুপাতি বের করতে হলে আমরা সহজেই এই দুটোর গুণের বর্গমূল করলে আমরা সহজেই পেতে পারি। অর্থাৎ 16 গুণ 4, এটাকে রুট ওভার করলে পেয়ে যাই 16-র বর্গমূল হলো 4, আবার 4-এর বর্গমূল হলো 2। এবার 4 দুগুণে 8, অর্থাৎ এর মধ্য সমানুপাতি হবে 8। শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফা? 650 টাকার 6 বছরের মুনাফা 273 টাকা হবে। এটা আমরা সহজে করতে পারি। আমরা ধরবো এখানে দেয়া আছে পি আসল দেয়া আছে 650, মুনাফা দেয়া আছে 173, মুনাফাকে ইন্টারেস্ট মানে আই দিয়ে প্রকাশ করে। এরপরে 6 বছরের মুনাফা, 6 বছর সময় দেয়া আছে 6 বছর। এখানে মুনাফার হার মানে রেট অফ ইন্টারেস্ট আর এর মান বের করতে হবে। আমরা জানি আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন। এখন আমরা আই মান বসাবো। আই এর মান হলো 173, পি এর মান হলো 650 এবং এন হলো 6। এটাকে আমরা ভাগ করলে কাটাকাটি করলে পাই, এটাকে আমরা সমাধান করলে 7 হবে, অর্থাৎ 7% হবে। সঠিক উত্তর হবে 7%। একটি কাজ ক 3 দিনে এবং খ 6 দিনে করতে পারে। ক খ একত্রে কাজটি কত দিনে করতে পারে? এটা আমরা সহজেই করতে পারি। এটা হলো যদি দুইজনে একত্রে দেওয়া থাকে, এটা আমরা সহজে একটা সূত্রের মাধ্যমে করতে পারি। সেটা হলো সময়ের গুণফল, অর্থাৎ 3 দিন এবং 6 দিন এবং সময়ের যোগফল হলো 3 যোগ 6। এটা দিয়ে আমরা সহজেই করতে পারি। এখন 3 6 হলো 18 এবং 3 আর 6 যোগ করলে 9, অর্থাৎ 9 দিয়ে 18কে ভাগ করলে আমরা হয় 2, অর্থাৎ 2 দিনে। সঠিক উত্তর হবে দুইজনে একত্রে কাজটি 2 দিনে করতে পারবে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 24 মিটার। বাগানটির ক্ষেত্রফল কত? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে 3x। তাহলে বাগানটির পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটাকে আমরা যোগ করলে 3 আর 1 4x, 4 দুগুণে 8x হবে। এর পরিসীমা 8x, 8x সমান আমরা লিখতে পারি 24। এখন আমরা এই 24কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে হয় x এর মান বের পাবো। x এর মান হবে 3 8 24, x এর মান পাবো 3। এখন আমরা দৈর্ঘ্য হলো 3 3 9 আর প্রস্থ হলো 3। তাহলে আমরা দৈর্ঘ্য হবে 9, 3 × 3 মানে 9 আর প্রস্থ হলো 3। এখন এটা গুণ করলেই হবে 3 নং 27, অর্থাৎ ক্ষেত্রফল হবে 27 বর্গমিটার। 27 বর্গমিটার। রুট ওভার x এর উপর পাওয়ার রুট ওভার 4x ইজ ইকুয়াল টু 0.1 হলে x এর মান কত? আমরা এটা সহজেই করতে পারি। যেহেতু রুট ওভার 4x ইজ ইকুয়াল টু 0.1, আমরা এটাকে রুটের ওভার 4 থাকলে আমরা লিখতে পারি 1/4 ইজ ইকুয়াল টু
0.1। এখন আমরা এই 0.1 এই 4 এর জন্য আমরা এটাকে x এর মান বের করতে হলে আমরা এটা সহজে একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। এখানে যেহেতু পাওয়ার 4 আছে এর অর্থাৎ এর দশমিকটা 4 ঘর বামে থাকবে 1 সহ। অর্থাৎ এখানে একটা 1 ঘর বামে দশমিক আছে, আরো 3 ঘর হবে, অর্থাৎ দশমিক করে 1, 2, 3 এবং একটা শূন্য, অর্থাৎ 4 ঘর বামে দশমিক থাকবে এই 4 এর জন্য। এটা মনে রাখলে আমরা সহজে অঙ্কটা করতে পারি। অর্থাৎ সঠিক উত্তর হবে 0.001। কোন শর্তে আমরা জানি log a to the power a সমান 1 হয়? এটা হবে a এর মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে, অথবা a কোন সময় 1 হবে না, তাহলে এই শর্ত সঠিক হবে, অর্থাৎ গ। এই অঙ্কটি সমাধান আমি আপনাদের করে দিচ্ছি। এখানে root over x plus 1 is equal to root 3x to the power 2x minus 1। এটাকে আমরা এখানে প্রথম আমরা রুটটা উঠিয়ে দিই। এখানে রুটের জন্য আমরা হাফ দিতে পারি x plus 1। এরপর এখানে আমরা এই রুটের জন্য রুটের উপর যেহেতু 3 1/3 লিখতে পারি, এখানে থাকবে 2x minus 1। এখন আমরা এটাকে গুণ করতে পারি x দিয়ে, এটাকে গুণ করলে x plus 1 এবং এখানে 1 দিয়ে এটাকে গুণ করলে 2x minus 1। এখন আমরা জানি বেস মিলে গেলে বেস বাদ চলে যাবে, অর্থাৎ 3 বাদ থাকবে, শুধু পাওয়ার থাকবে x plus 1/2 2x minus 1/3। এখন আমরা এটাকে ভাগ করে দিব আর গুণন করে দিব। 2 দুগুণে 4x minus 2 একে 2, আবার 3 দিয়ে x গুণ করলে 3x plus 1। একটা জিনিস মনে রাখবে, x যেদিকে গুণ করে বেশি হবে সেটা আগে লিখবেন, যেহেতু 2 দুগুণে 4 হয় এটা আগে লিখবে, এদিকে 3 হয় এটা পরে লিখবে। এখন 4টা x থেকে 3টা x গেলে একটা x থাকে, আর এখানে 2 এই পাশে নিয়ে গেলে 2 রেখে 3, অর্থাৎ x এর মান হবে 3। তাহলে সঠিক উত্তর হবে 3। x plus 1/x is equal to 5 হলে x by x square plus x plus 1 এর মান কত? এটা আমরা সহজে বের করতে পারি। যেহেতু এখানে দেওয়া আছে x plus 1/x is equal to 5, এটাকে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে এখানে x দিয়ে x কে গুণ করলে হবে x square plus 1 is equal to 5। এখন এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ x square plus 1 is equal to 5x। এখানে যেহেতু x স্কোয়ার প্লাস 1 আমরা এখানে মানটা ব্যবহার করতে পারবো। এই সমীকরণটা আমরা এখন লিখব। এই সমীকরণটা দেওয়া আছে x স্কোয়ার প্লাস x প্লাস 1। আমরা x প্লাস 1 এর জায়গায় যদি আমরা লিখি x স্কোয়ার প্লাস 1, x স্কোয়ার প্লাস 1 ওইদিকে আছে x, আমরা x স্কোয়ার প্লাস 1 এর মান পেয়েছি এখানে 5x, এখানে 5x বসিয়ে দিব। 5x বসালে হয় 5x প্লাস x বাই x। 5x আর x এ যোগ করলে হয় 6x, আর উপরে থাকে x, এই x এ কাটা, অর্থাৎ 1/6। সঠিক উত্তর হবে 1/6। একটা অঙ্ক হলো x is equal to 1 plus root 3 হলে x কিউবের মান কত? x is equal to 1 plus root over 3 হলে x কিউবের মান কত? আমরা এটাকে একটা সূত্রের সাহায্যে করতে পারি। এটার উপরে কিউব ধরবো, এটার উপর পুরোটার উপরে কিউব ধরবো। a কিউব প্লাস b a প্লাস b হলো কিউবের সূত্র বলাবো। a প্লাস b হলো কিউবের মূল সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন আমরা 3টে 1 এ গুণ করলে 1ই থাকবে, এরপরে 1 এর স্কয়ার করলে 1ই, অর্থাৎ এখানে 1 এর স্কয়ার করলে 1, অর্থাৎ 3 কে 3, 3 root 3 1 এর স্কয়ার করলে 1 হয়, এবং 3 দিয়ে 1 কে গুণ করলে 3 হয়, অর্থাৎ 3 root 3 হবে এখানে হবে 3 root 3। এবং এখানে রুট স্কয়ারে কাটা থাকে 3, 3 3 9, আর 9, যেটা 3টা root 3 গুণ করলে 3 root 3। এখানে 3 root 3, এখানে 3 root 3 হবে 6 root 3, অর্থাৎ 6 root 3 আর 9 এর একে 10, অর্থাৎ 10 প্লাস 6 root 3। সঠিক উত্তর হবে 10 প্লাস 6 root 3। 17 নট x এর মান কত? এটাকে আমরা সহজে বের করতে, আমরা জানি কোনো কিছুর উপর নট থাকলে 1, আর এখানে যেহেতু x আছে সুতরাং x দিয়ে 1 কে গুণ করলে শুধু x। সঠিক উত্তর হবে শুধু x। tan থিটা সমান root 3 হলে cos থিটার মান কত? আমরা জানি tan থিটার সূত্র হইছে লম্ব ভাই ভূমি। এখানে
লম্ব যদি √3 হয়, ভূমি হবে তাহলে 1। তাহলে আমরা লম্ব আর ভূমির মান দেয়া আছে এখানে, তাহলে আমরা অতিভুজের মান বের করে নিতে পারি। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ √3 স্কয়ার প্লাস 1। এই দুটোর স্কয়ারের বর্গমূলকে আমরা রুট করে দিলে অতিভুজের মান বের করতে পারবো। ও রোড স্কয়ারে কাটা থাকবে 3, এখানে থাকবে 1। 3 এর একে 4, 4 এর বর্গমূল হলো 2, অর্থাৎ এখানে অতিভুজের মান 2। আমরা জানি cos থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ cos থিটার মান হবে, ভূমি হবে এখানে ভূমি দেয়া আছে 1, ভূমি 1 আর অতিভুজ হলো এখানে পেলাম 2, অর্থাৎ ভূমি বাই অতিভুজ অর্থাৎ হাফ হবে, cos থিটার মান হবে হাফ। যদি a প্লাস b প্লাস c এর মান 5 হয় এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান 9 হয়, তবে ab bc প্লাস c এর মান কত? এখানে আমরা ab প্লাস bc প্লাস c এর মান বের করতে হলে একটা সূত্র জানতে হবে আমাদের সবাইকে, সেটা হলো 20ab প্লাস bc প্লাস c এর সূত্র হলো a প্লাস b প্লাস হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা এটার মান বসাতে পারি। এখানে ab প্লাস bc এর মান দেয়া আছে 5, a প্লাস b প্লাস c এর মান দেয়া আছে 5, এর উপর স্কয়ার করব। এর মান দেয়া আছে 9, 5 5 25 মাইনাস 9, 25 থেকে 9 চলে গেলে হয় 9 আছে 15 এর কত হলে 6 হলো, তা 16। 25 থেকে 9 গেলে হয় 16। এখানে যেহেতু এটাকে 2 আর 2 দিয়ে আছে, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করে দিলে আমরা ab প্লাস bc প্লাস c এর মান পেয়ে যাব, অর্থাৎ 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, অর্থাৎ সঠিক উত্তর হবে। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়ায় 8। তলের মাত্রা কয়টি? তলের মাত্রা কয়টি? আমরা জানি তলের মাত্রা রয়েছে 2টি। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক আপনারা দেখে নিন। একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, এটা হলো সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ভাগ 2 ইন্টু h। এটাকে আমরা সহজে বের করতে, সমান্তরাল বাহুদ্বয় আছে 9 এবং 7, 9 আর 7 যোগ করলে হয় 16, আর এখানে 2, আর এখানে 8 দেয়া আছে উচ্চতা, 8 দেয়া আছে। এখন আমরা 2 দিয়ে 16 কে ভাগ করলে হয় 8 দুগুণে 16, 8 8 64, অর্থাৎ এখানে ক্ষেত্রফল হবে 64 বর্গ সেন্টিমিটার। a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2abc প্লাস b স্কয়ার। এখানে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র দিয়ে a প্লাস a মাইনাস b স্কয়ার এবং একটি হলো মাইনাস c স্কয়ার, অর্থাৎ a প্লাস a মাইনাস b স্কয়ার, একটা হলো মাইনাস স্কয়ার। a মাইনাস b স্কয়ার যদি আমরা a ধরি, a স্কয়ার ধরি এবং c স্কয়ার b স্কয়ার ধরি, তাহলে হবে a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্রটা হবে a মাইনাস b প্লাস c, একটা হবে, অর্থাৎ এটার সঠিক উত্তর হবে খ, a মাইনাস b মাইনাস c, একটা হলো a মাইনাস b প্লাস c, দুটো উত্তর হবে। একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে পরিধি কত? একটি বৃত্তের ব্যাস যদি 26 সেন্টিমিটার হয়, তাহলে তার পরিধি হবে 13 পাই। 13 পাই। এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এটা 13 পাই হবে না, এটা হবে 26 পাই সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাস 26 হলে, যেহেতু ব্যাস হলো 2r সমান 26, আর পরিধি যেহেতু 2 পাই r, যেহেতু 2r এর মান আমরা দেয়া আছে 26, আর এখানে শুধু পাই হবে, অর্থাৎ 26 সেন্টিমিটার। এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্র রয়েছে √3a²/4 বর্গ একক, √3a²/4 বর্গ একক। একটি চতুর্ভুজের 4টি কোণের অনুপাত 1:2:2:3 দেওয়া থাকলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? আমরা সবগুলোর মান যদি x ধরে নিই, তাহলে x 2x 2x 4x 4 5x আর 3 8x। 8x সমান আমরা যদি ধরি, 8x সমান চতুর্ভুজের 4 কোণের সমষ্টি আমরা জানি 360, তাহলে 8 দিয়ে 36 ভাগ করলে হয় 4 8 32, 5 8 40, অর্থাৎ এখানে মান হয় 35। x এর মান 35 হলে 3 35 গুণ হলে হয় 3 5 15, 3 3 9 আর 1 10, অর্থাৎ 105 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর হবে 3 3 9, 3 5 15, এখানে যেহেতু 4 8 32 অর্থাৎ 45 হয়েছে, তাহলে 45 কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, তাহলে হয় 3 5 15, 5 হাতে আছে 1, 3 3 9,
আর একে 10, সরি 3 4 12 আর একে 13, অর্থাৎ 135। 135 একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। রম্বসটির ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের তাহলে 5 হলে এটার ক্ষেত্রফল হবে 24। 7 এবং 3:13 অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত? আমরা যদি প্রথম দুটোকে AB এবং দ্বিতীয় দুটোকে BC অনুপাত ধরি তাহলে আমরা লিখতে পারি A অনুপাত B অনুপাত C। আমরা এর অনুপাত যেটাকে ধরছি এটা এর নিচে A লিখবো, B এর অনুপাত যেটাকে ধরছি 7, এটা B এর নিচে লিখবো। এরপরে পরবর্তী এর যেহেতু B, এটা B এর নিচে লিখবো। আর পরবর্তী অনুপাত C ধরা হয়েছে 13কে, এটা C এর নিচে লিখবো। এখন আমরা একটা কাজ করতে পারি, পাশেরটা সাথে লিখবো, অর্থাৎ এখানে যেহেতু খালি আছে একটা, এখানে 7টা লিখবো। এখানে যেহেতু 3 খালি আছে, ঘর খালি আছে, এখানে 3টা লিখবো। এরপর আমরা সংখ্যাটাকে গুণ করব। এটা সম্ভবত 5 প্রথম, এটা 5, 5 3 5 15, এরপরে হলো 3 7 21, এরপর 7 13 91। সুতরাং অনুপাতটি হবে 15, 21 এবং 91। সঠিক উত্তর হলো ক। 18 নিচের কোন সংখ্যার 8% এর সমান? 18 নিচের কোন সংখ্যার 8% এর সমান? ধরি সংখ্যাটি x, অর্থাৎ যদি আমরা সংখ্যাটিকে x ধরি, x এর 8% সমান 18। এখন আমরা পার্সেন্ট উঠিয়ে দিতে পারি। পার্সেন্ট মানে 100/8, 8% যেহেতু 100/8 সমান 18। এখন আমরা আর গুণ করতে পারি, 1 দিয়ে 8কে এবং x গুণ করলে 8x, এবং 18কে 100 দিয়ে গুণ করলে 1800। এখন আমরা x এর মান বের করলে 1800 এর নিচে চলে যাবে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 এখানে থাকে 2, অর্থাৎ 20, আবার 8 দুগুণে 16, এবার থাকে 4 মানে 40, 5 8 40, অর্থাৎ 225। তাহলে সঠিক উত্তর হবে 225, অর্থাৎ 225 এর 8% হলো 18। x minus 1/x is equal to √2 হলে x cube minus 1/x cube এর মান কত? আমরা এটা সহজেই করতে পারি, একটা সূত্রের সাহায্যে আমরা করতে পারি। এটা হলো, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটার উপরে কিউব, অর্থাৎ 2 কিউব, এখানে যেহেতু মাইনাস এখানে হবে প্লাস, এরপরে 3, এই যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে গুণ 3কে, অর্থাৎ সূত্রটা হলো n কিউব প্লাস 3n। এটা দিয়ে আমরা সহজে করতে পারি, যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস হবে, আবার এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। তাহলে আমরা সূত্র দিয়ে মান বসাতে পারি। 3টা √2 গুণ করলে আমরা জানি 2√2, এবং এখানে আছে 3√2, অর্থাৎ 2√2 এবং 3√2 যোগ করলে হয় 5√2, অর্থাৎ 5√2। সঠিক উত্তর হবে 5√2, অর্থাৎ গ। আরেকটি অঙ্ক, 4x is equal to 2 হলে x এর মান কত? এটা আমরা সহজেই করতে পারি। আমরা প্রথমে যেটা সেটা লিখব, 4x সমান 2, এরপর আমরা 4কে বাংলায় হয় 2 অর্থাৎ 2 দুগুণে 4, এরপর এখানে 2, এরপর আমরা 2 দিয়ে x কে গুণ করলে 2x টু the power 2, এখানে 2 এর উপর যেহেতু কোনো পাওয়ার নেই তাহলে 1 আছে। আমরা জানি কোনো কিছুর উপর কোনো সংখ্যা না থাকলে 1। এখন বেস 2 বাদ দিলে থাকবে 2x is equal to 1। তাহলে সঠিক উত্তর হবে x এর 1 এর নিচে চলে যাবে 2, অর্থাৎ হাফ, এর মান হবে 1/2 বা হাফ। 25√5 এর 5 ভিত্তিক লগ কত? আমরা এটা সহজে করতে পারি, যেহেতু 5 ভিত্তিক লগ ভিত্তি 5 হবে, আর এখানে হবে 25√5। এখন আমরা এটাকে লগ 5 যা আছে তাই লিখবো, ভিত্তি 5। এবার 25কে বাংলায় আমরা লিখতে পারি 5 পাশাপাশি, অর্থাৎ 25 স্কোয়ার, আর এখানে রোটের উপর যেহেতু 5 এর উপর যেহেতু রোট আছে, আমরা এটাকে 5 এর উপর হাফ দিয়ে দিতে পারি পাওয়ার,
আমরা জানি রুট উঠে পাওয়ার হাফ হয়। এরপর আমরা এটাকে সহজে করতে পারি, সেটা হলো এটা যা আছে তাই লিখবো, 2টা 5 থেকে একটা 5 কমন, পাওয়ারগুলো আমরা জানি গুণফলে পাওয়ার দুটো যোগ হয়, অর্থাৎ 2 প্লাস হাফ। এখন আমরা 2 প্লাস হাফকে সহজে করতে পারি, সেটা হলো লগ 5, এখানে 2 কমন নিলে লসাগু করলে এখানে 1 আছে, এখানে 2, 2 একে 2, 2 দিয়ে 2কে গুণ করলে হয় 4, আর ওখানে আছে 1, 4 আর 1 হবে 5, তাহলে লগ 5 2, এখানে হবে 5। এটা পাওয়ারটা আমরা জানি ওই পাশে যেটা থাকে এটা সামনে হয়ে যায়, তাহলে 5/2 লগ 5 টু দ্য পাওয়ার 5। আমরা জানি লগ উপরে নিচে একই সংখ্যা হলে সেটার মান 1, এটা আগের অঙ্কগুলোতে আমি দেখেছি, তাহলে এটার মান হবে 5/2, অর্থাৎ সঠিক উত্তর হবে 5/2। এখানে সঠিক উত্তর আছে 5/2। 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ হবে কত? আমরা এটা সহজে করতে পারি, যেহেতু ক্রয় মূল্য 75 টাকা এবং বিক্রয় মূল্য 90 টাকা, তাহলে লাভ হলো লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে 90 মাইনাস 75, তাহলে লাভ হয় এখানে 15 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 75 টাকায় লাভ হয়, 75 টাকায় লাভ 15 টাকা, তাহলে 1 টাকায় লাভ, 1 টাকার লাভ হয় 75/15। এরপরে যেহেতু 100 টাকা, 100 দিয়ে শতকরা বলছে 100 দিয়ে গুণ করবে, 100 টাকায় লাভ হয়। তাহলে আমরা এটাকে 25 দিয়ে কাটলে 4 25 100, 3 25 75। এবার 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 3 5 15, অর্থাৎ 4 5 20, 4 5 20, তাহলে সঠিক উত্তর হবে 20%, শতকরা 20% লাভ হবে। 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং 22x মাইনাস 15y এর গসাগু কত? আমরা এখানে প্রথম রাশি দেয়া আছে 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। আমরা এটাকে ভাঙতে পারি, 16কে ভাঙলে হয় 4x স্কোয়ার, এরপরে 25y স্কোয়ারকে ভাঙলে 5y স্কোয়ার। এখন আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ফেললে হয় 4x প্লাস 5y। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 4x প্লাস 5y 4x মাইনাস 5y হবে। দ্বিতীয় রাশি দেওয়া আছে 22x মাইনাস 15ay। এটা থেকে আমরা দুটোর মধ্যে যেহেতু a আছে, এখানে a আছে, এখানে আছে, a কমন যায়, দুটোর মধ্যে আমরা a কমন নিলে পাই 22x মাইনাস 15y। সরি, এখানে ভুল দেয়া আছে বইয়ের মধ্যে, এখানে 22x হবে না, এখানে হবে 12x। 12x হলে এটা সহজে মিলে যাবে। 12x থেকে আমরা যদি 3a কমন নেই তাহলে হবে 3 4 12, এবং এখানে 3 কমন নিলে 3 5 15, অর্থাৎ 4x মাইনাস 5y। তাহলে 3a ইন্টু 4x মাইনাস 5y, এই দুটোর মধ্যে লসাগু অর্থাৎ কমন নিলে হয় 4x মাইনাস 5y 4x মাইনাস 5y। গসাগুর ক্ষেত্রে আমরা জানি শুধু কমন যাবে 4x মাইনাস 5y, তাহলে সঠিক উত্তর হবে 4x মাইনাস 5y। তাহলে এখানে 12x হতো সঠিক উত্তর হলে। 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? তাহলে যেহেতু 500 টাকায় বিক্রয় হলে 25% লাভ হয়, তাহলে 25% লাভ হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। এরপরে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 125/100 টাকা, আবার বিক্রয় মূল্য 500 টাকা হলে 500 দ্বিগুণ হবে। এবার আমরা এটাকে ভাগ করতে পারি 25 দিয়ে, 4 25 105, 5 25 125, 5 দিয়ে 100কে আমরা 500কে ভাগ করলে আমরা 5 100 500, এবার 4 100 400, অর্থাৎ ক্রয় মূল্য হবে 400 টাকা। তাহলে সঠিক উত্তর হবে 400 টাকা।
6% হারে 400 টাকার মুনাফা কত বছরে 120 টাকা হবে? আমরা যেহেতু এখানে আসল দেয়া আছে 400 টাকা, মুনাফার হার দেয়া আছে আর সমান রেট অফ ইন্টারেস্ট 6% বা 100/6 টাকা। এরপরে এখানে দেয়া আছে মুনাফা দেয়া আছে 120 টাকা, অর্থাৎ মুনাফা আই ইজ ইকুয়াল টু 120। এখানে বের করতে হবে সময়, অর্থাৎ n ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা একটা সূত্রের মাধ্যমে সহজে বের করতে হবে। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন, আর এখান থেকে আমরা n এর মান বের করলে আই এর নিচে চলে যাবে পি, n এর মান বের করলে আই এর নিচে চলে যাবে পি আর। এখানে আমরা আই এর মান বসাবো। আই এর মান হবে এখানে 120 টাকা। এরপরে পি এর মান দেয়া আছে এখানে 400 এবং আর হবে 100/6। এখন আমরা 400কে যদি আমরা 100 দিয়ে কাটি, 400 এবার 6 দিয়ে আবার 4 দিয়ে আমরা 120কে ভাগ করলে হয় 3 4 12 30। এবার 5 দিয়ে আমরা যদি 6 দিয়ে যদি 30কে ভাগ করি তা সেটা হলে 5, অর্থাৎ সঠিক উত্তর হবে 5 বছরে 120 টাকা হবে। 4 6 8 এর চতুর্থ সমানুপাতি কোনটি? আমরা এটি সূত্রের সাহায্যে করতে পারি। এখানে প্রথম রাশি দেওয়া আছে 4, দ্বিতীয় রাশি 6, তৃতীয় রাশি 8 এবং চতুর্থ রাশি বের করতে হবে। আমরা জানি চতুর্থ সমানুপাতি সমান দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফল ভাগ প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি দেওয়া আছে 6 এবং তৃতীয় রাশি দেওয়া আছে 8, অর্থাৎ 6 গুণন 8। এরপর প্রথম রাশি দেওয়া আছে 4, 4 দিয়ে আমরা 8কে ভাগ করলে পাই 4 দুগুণে 8, 6 দুগুণে হবে 12, অর্থাৎ চতুর্থ সমানুপাতি হবে 12, অর্থাৎ সঠিক উত্তর হবে 12। 70% এর সম্পূরক কোণ কত? আমরা জানি দুটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাকে সম্পূরক কোণ বলে। যেহেতু 70 ডিগ্রি আছে, আমার 180 ডিগ্রি হতে লাগে 110 ডিগ্রি, তাহলে 70 এর সম্পূরক কোণ হবে 110 ডিগ্রি। একটি বৃত্তের ব্যাস 20 মিটার হলে পরিধি কত? বৃত্তের ব্যাস আমরা জানি বৃত্তের ব্যাসকে 2r দিয়ে প্রকাশ করা যায়। 2r সমান 20 মিটার। এরপরে এটার পরিধি চেয়েছে। আমরা জানি পরিধি সমান এটার ব্যাসার্ধ হবে r ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ 20কে আমরা যদি অর্ধেক করি আর এর মান হবে 10। আমরা এখন বৃত্তের পরিধি নির্ণয় সূত্র জানি 2 পাই r। এখানে 2 পাই আর এর মান যদি আমরা 10 বসাই 10 হবে, 10 দুগুণে 20, তাহলে এখানে 20 পাই হয়, বৃত্তের পরিধি হয় 20 পাই, তাহলে এখানে সঠিক উত্তর হবে 20 পাই। সমবাহু ত্রিভুজের এক বাহুর x মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3a²/4 বর্গমিটার। তাহলে যেহেতু এখানে x দেয়া আছে, এর জায়গা তাহলে শুধু x হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে √3x²/4। বর্গক্ষেত্রের এক বাহুর 4 মিটার হলে কর্ণ কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র হলো √2a। যেহেতু এক বাহু 4, তাহলে আমরা √2 × 4, এই 4টাকে পাওয়ার সামনে নিয়ে আসলে 4√2, অর্থাৎ সঠিক উত্তর হবে ক। চিত্রে AB সমান BC সমান CD সমান AD, অর্থাৎ AB সমান BC আবার CD সমান AD, অর্থাৎ সবগুলি বাহু সমান x কোণের মান কত? তাহলে এটার সঠিক উত্তর হবে, এটা আমরা জানি মাঝখানের কোণ হয় 90 ডিগ্রি, তাহলে এখানে আছে 60 আর 30, আর এই কোণটা হবে তাহলে 60। আবার আমরা জানি এখানে যে কোণ এখানে সে কোণই হবে, অর্থাৎ এখানে যত এখানে ততই হবে। এখানে যেহেতু 60, এখানে তাহলে 60 ডিগ্রি, তাহলে এখানেও x কোণ যেহেতু এটা, তাহলে x কোণের মান হবে 60 ডিগ্রি। 6x - 7x - 5 এর উৎপাদক নিচের কোনটি? এখানে 6x - 7x - 5 এর ভুল দেয়া আছে, সুতরাং এটার কোনো উৎপাদক এখানে হবে না। a to the power a is equal to 3 to the power 1/3 plus 3 to the power -½ হলে 3a³ - 9a + 1 এর মান কত? এর মান হবে 11।
অর্থাৎ আমরা এটাকে ঘন করলেই এই অঙ্কটা করতে পারবো। এটা অনেকটা বড় অঙ্ক, এই জন্য দেখাচ্ছি না আপনাদেরকে। a to the power x is equal to y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে a to the power x is equal to y হলে সঠিক সম্পর্ক হবে x is equal to log ay। log x 324 সমান 4 হলে x এর মান কত? এটা আমরা সহজে বের করতে পারি। আমরা এখানে x এর মান বের করতে হলে আমরা লিখতে পারি, যেটা এখানে যেটা ভিত্তি থাকবে, বেস থাকবে, ওই পাশের সংখ্যাটা এটার পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ x এর পাওয়ার 4 হয়ে যাবে, আর এটা ওই পাশে চলে যাবে 324। তাহলে আমরা 324কে ভাঙতে পারি। 324কে আমরা যদি প্রথমে 2 দিয়ে ভাঙি তাহলে হয় 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 একে 2। এবার 3 দিয়ে ভাগ করলে 3 27 81। এবার 3 দিয়ে আবার 27কে ভাগ করলে 3 নং 27। আবার 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9। তাহলে আমরা পেলাম 4টা 3, 2টো 4। তাহলে আমরা সংখ্যা যার পেয়েছি বেশি সেটার উপর আমরা লক্ষ্য রাখবো। যেহেতু 3 পেয়েছি বেশি 3, এবং যেহেতু 2 পেয়েছি কম 2 এর উপর আমরা রোড দিব। যে সংখ্যাটা কম পাবো সেটার উপর আমরা রোড দিব। এরপর আমরা যেহেতু কয়টা 3 পেয়েছি 1 2 3 4, যে সংখ্যাটা বেশি পেয়েছি সেটার পাওয়ারটা দিয়ে দেবো। তাহলে আমরা এটার সংখ্যা সমান হয়ে যাবে, অর্থাৎ 4টা 3 এবং একটা 2 এ 2 করে রুট 2, অর্থাৎ 2 হবে 4টি রুট 2। এখন আমরা x এর পাওয়ার এখানে 4, এটার পাওয়ার 4, 4 এ 4 এ বাদ, অর্থাৎ পাওয়ার বাদ x এর মান হয় 3√2। এটা অত্যন্ত সহজ একটি সমাধান। আপনারা ইনশাআল্লাহ আমার ভিডিওটি বারবার দেখে সমাধানটি শিখে নেবেন। এটা যে কোনো পরীক্ষায় আপনারা কমন পাবেন। তাহলে সঠিক উত্তর হবে এখানে 3√2। 3√2। দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং গসাগু হলো 4। তাহলে এর গসাগু হলে 4 হলে এর লসাগু কত? এখানে ভুল আছে, এখানেও তো লসাগু কত? তাহলে আমরা যদি এখানে সাধারণ অনুপাত x ধরি তাহলে x হবে, যদি গসাগু x সমান হবে 4। এবার আমরা এটাকে যদি লসাগু করি তাহলে 3 দুগুণে 6 এবং x দুটো থেকে একটা কমন, আমরা জানি কমন অনকমন সব যায়, এখানে যেহেতু x ধরে নিয়েছি আমি, তাহলে এখানে x এর মান আমরা যদি বসিয়ে দেই, x এর মান আছে 4, অর্থাৎ 4 6 24। তাহলে সঠিক উত্তর হবে 24। ভিডিওটি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ যে কোনো চাকরি পরীক্ষা আপনারা এখান থেকে কমন পাবেন। কোন ত্রিভুজের দৈর্ঘ্য 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 6, 8, 10 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এর ক্ষেত্রফল বের করতে হলে আগে অর্ধপরিসীমা বের করতে হয়। তাই লেখা এখানে অর্ধপরিসীমা হবে 3টি বাহুর যোগফলের অর্ধেক, অর্থাৎ 6, 8 এবং 10 সেন্টিমিটারের যোগফলের অর্ধেক। এখানে হয় 18 আর 6 24। 24কে আমরা 2 দিয়ে ভাগ করলে হয় 12, অর্থাৎ এখানে অর্ধপরিসীমাকে আমরা s দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা এই সূত্রটি দিয়ে করতে পারি s ইন্টু, আর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল শুরু হবে 3টি বাহু দেওয়া থাকলে s √s ইন্টু s মাইনাস b s মাইনাস a। s এর মান হলো পরিসীমা, অর্ধপরিসীমা 12, এখানে সবগুলির মান আমরা 12 বসাবো, আর a এর মান 6, b এর মান 8 এবং c এর মান 10। এখানে আমরা সহজে সমাধানটা করতে পারি। সেটা হলো 12 থেকে 6 গেলে আরো থাকে 6, 12 থেকে 8 গেলে আরো থাকে 4, 12 থেকে 10 গেলে থাকে 2। তাহলে আমরা এখানে এটাকে সহজেই সমাধান করতে পারি। সেটা হলো 6 দুগুণে 12, 12 12 হলো, যেহেতু এখানে 6 দুগুণে 12, 12 আছে এখানে দুটো, আর একটা আছে 4। দুটো 12 বর্গমূল আমরা জানি 12 স্কয়ার, অর্থাৎ দুটো 12 কেটে হবে একটা 12, আর 4 একটা 12 ভিতরে থাকবে, না সরি, দুটো 12 বর্গমূল হবে 12, আর 4 এর বর্গমূল হবে 2। দুটোই 12 বর্গমূল হবে 12, আর 4 এর বর্গমূল হবে 2, অর্থাৎ 12 দুগুণে হবে 24। তাহলে সঠিক উত্তর হবে 24। অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। √x ইনভার্স y, y ইনভার্স 1 ও z ইনভার্স 1 x এর মান কত? এখানে আমরা এটা সহজে করতে পারি, অঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা x ইনভার্স 1 কে লিখতে পারি 1/x, এখানে y, আর y ইনভার্স 1 কে লিখতে পারি 1/y, এখানে z,
ইন্টু জেড ইনভার্স ওয়ানকে লিখতে পারি 1/z ইন্টু এক্স। এখন আমরা সবটিকে গুণ পাওয়ার টু ওয়াইটা উপরে চলে যাবে একের জায়গা, এখানে এক্স থাকবে, এরপরে এখানে জেড উপরে চলে যাবে, নিচে ওয়াই থাকবে, এরপর এখানে এক্স উপরে চলে যাবে, জেড নিচে আসবে। এখন আমরা তিনটি থেকে যেহেতু নিচে এক্স ওয়াই জেড আছে, উপরে এক্স ওয়াই জেড, সবটিকে একসাথে লিখে দেবো এক্স ওয়াই জেড, উপরে আছে এক্স ওয়াই জেড। আর যেহেতু সবগুলোর উপর রুট আছে, আমরা সবগুলোর উপর রুট দিয়ে দিলাম। এটা কাটা এটা কাটা, যেহেতু এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই জেড দিয়ে কাটলে 1 হয়, তাহলে আমরা 1-এর বর্গমূল হলো 1, অর্থাৎ এক্স ওয়াই সবগুলো আমরা সঠিক উত্তর পেলাম 1। তাহলে এখানে সঠিক উত্তর হলো 1। বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হলো স্থূলকোণ। তিনটি সংখ্যার গড় এক্স যদি প্রথম দুইটি সংখ্যার গড় ওয়াই এবং শেষ দুটি সংখ্যার গড় জেড হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? ধরি সংখ্যা তিনটি এ বি সি। এখন আমরা তিনটি সংখ্যার গড় বের করতে হলে এ বি সি তিনটি সংখ্যার যোগ করে 3 দিয়ে ভাগ করব। এই তিনটি সংখ্যার গড় দেওয়া আছে এখানে এক্স, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই 3 সমান এক্স। এখন একে আর গুণন করলে এক্স ওই পাশে চলে যাবে, অর্থাৎ 3x। আবার দুইটি সংখ্যার গড় দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস বি বাই 2 সমান ওয়াই। এখন একে আর গুণন করলে 2 দিয়ে ওয়াইকে গুণ করলে 2y, এরপরে এ প্লাস বি এর মান বের হয় 2y। এখানে আবার দেওয়া আছে বি এবং সি, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড় দেওয়া আছে জেড। তাহলে বি প্লাস সি একে 2 দিয়ে ভাগ করলে, এরপর আর গুণন করলে হয় 2z, অর্থাৎ বি প্লাস সি এর মান বের হয় 2z। এখন আমরা যদি দুটো সমীকরণ যোগ করে নিই, অর্থাৎ এ প্লাস বি এর সাথে বি প্লাস সি যোগ করে নিই, এখানে 2y প্লাস 2z যোগ করে নিই, তাহলে হয় এ প্লাস বি প্লাস সি প্লাস বি, এখানে 2y প্লাস 2z। এখন এখানে বি যেহেতু দুটো আছে, এখানে একটা বি রেখে এ প্লাস বি প্লাস সি ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, শুধু এই বিটা থাকবে। এ প্লাস বি প্লাস সি এই পাশে নিয়ে গেলে মাইনাসের হয়ে যাবে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে একসাথে লিখতে হবে। এখন এটা যা আছে তাই লিখেছি, এরপরে এটার মান আছে 3x, 3x বসিয়ে দিলাম, তাহলে বি এর মান বের হয় 2y প্লাস 2z মাইনাস 3x। তাহলে সঠিক উত্তর হলো 2y প্লাস 2z মাইনাস 3x। আরিফ একটি কাজ 7 দিনে করতে পারে। আরিফ এবং বাবর একসাথে মিলে ওই কাজ 20 দিনে শেষ করতে পারে। বাবর ওই কাজটি কত দিনে করতে পারে? আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে এই কাজটি বের করতে, বাবর একা কাজটি করতে পারবে, অর্থাৎ 60 ইন্টু 20 এবং 60 মাইনাস 20, অর্থাৎ সময়ের গুণফল ভাগ সময়ের বিয়োগফল। তাহলে সময়ের গুণফল হবে 20 ইন্টু 60, দুটোকে গুণ করব এবং সময় দুটোকে বিয়োগ করব, অর্থাৎ 60 মাইনাস 20। এখন 60 থেকে 20 চলে গেলে হয় নিচে থেকে 40, আমরা এটা কাটাকাটি করলে 20 দুগুণে 40, এবার 2 দিয়ে যদি আমরা 60কেও ভাগ করি, তাহলে 3 20 60, অর্থাৎ সঠিক উত্তর হবে 30। 3 20 60 হয়, তাহলে সঠিক উত্তর হবে এখানে 30। 2 দিয়ে 60কে ভাগ করলে 30 হয়, অর্থাৎ 30 দুগুণে 60, অর্থাৎ ফল হবে 30। এই অঙ্কটি ইনশাল্লাহ যে কোনো চাকরির পরীক্ষায় একবার না একবার কমন পাবেনই, অঙ্কটা বারবার দেখে ফেলুন। 70 লিটার পেট্রোল অকটেন মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত হবে 2:1 হবে? এটাকে আমরা সহজ সূত্রের মধ্যে করতে পারি। মিশ্রণে পেট্রোলের পরিমাণ আছে 70-এর, অর্থাৎ অনুপাত প্রথম অনুপাত দুইটির যোগফল ভাগ প্রথম অনুপাত। এরপরে 5 আর 2 যোগ করলে হয় 7, 7 দিয়ে কেউ গুণ করলে হয়, ভাগ করলে হয় 10, অর্থাৎ 10 5 10 50 লিটার। আবার অকটেন আছে 70-এর, একই নিয়ম, যেহেতু অকটেন দ্বিতীয়টা, এটা উপরে 2 আসবে, 5 যোগ 2 7, 7 দিয়ে এটাকে ভাগ করলে হয় 10, 10 দিয়ে 2 গুণ করলে 20 লিটার, অর্থাৎ পেট্রোল আছে 50, অকটেন আছে 20। ধরি 1 লিটার অকটেন মেশাতে হবে, তাহলে 50 অনুপাত 20 প্লাস x সমান 2:1। এটা
নিচে চলে আসবে, প্রথমটা উপরে থাকবে, 2 উপরে 1 নিচে। এখন আর গ্রহণ করলে 2 দিয়ে 20 কে গুণ করলে 20 দুগুণে 40, 2 দিয়ে x গুণ করলে 2x, 50 দিয়ে কে গুণ করলে 50 একে 50, 2x এখানে থাকবে, 40 ওপাশে গেলে মাইনাস, 50 থেকে 40 গেলে থাকে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, অর্থাৎ 5 লিটার অক্টেন যোগ করলে এর অনুপাত হবে 2:1, অর্থাৎ সঠিক উত্তর হবে 5। তাহলে সঠিক উত্তর হবে 5 লিটার। কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন চলার সময় ট্রেন সকাল 7টার সময় ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 9টায় আরেকটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি কমলাপুর থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? এটি আমরা প্রথমে ধরে নেই, ট্রেন দুটি কমলাপুর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। একটি ট্রেন 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। আরেকটি ট্রেন তাহলে একটি ট্রেন 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অতএব একটি ট্রেন x কিলোমিটার যায় 30 ভাগের x ঘন্টায়। আরেকটি ট্রেন 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়, আবার x কিলোমিটার যায় 40 ভাগের x ঘন্টায়। এখন আমরা দুটোর পার্থক্য 1 ঘন্টা যেহেতু দেয়া আছে, আমরা কি প্রথমটা থেকে দ্বিতীয়টার বিয়োগ করে পার্থক্য বের করে নেব। লসাগু করব, 3 4 12, আর একটা শূন্য অর্থাৎ 120। 120 কে 30 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে x গুণ করলে 4x, 20 দিয়ে 120 কে ভাগ করলে 3, 3 দিয়ে x গুণ 3x, 4x থেকে 3x গেলে শুধু x থাকে। এরপরে এখানে x এর মান বের হয় 120, অর্থাৎ সঠিক উত্তর হবে 120। আসিফ অফিসে যাওয়ার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় 5 কিলোমিটার বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় 3 কিলোমিটার বেগে অতিক্রম করলো। তার গড় বেগ ঘন্টায় কত কিলোমিটার? তার গড় বেগ হবে, আমরা জানি তার গড় বেগ বের করতে হলে এখানে আমরা 5 ইন্টু 3 ইন্টু 2 ভাগ এই দুটি সময়ের যোগফল। এখন 5 দুগুণে 10, 3 10 30, 5 3 8, অর্থাৎ এর ফলাফল হবে 30 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই, সেটা হবে 4 দুগুণে 8, 15 দুগুণে 30, অর্থাৎ 4 ভাগের 15, 4 ভাগের 15, সঠিক উত্তর হবে সি। একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে 3 গুণ হবে। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রি করলে বিক্রেতা কত % বা কত মুনাফা করবে? ধরি বিক্রয় মূল্য 100 টাকা এবং লাভ হবে p টাকা, তাহলে বিক্রয় মূল্য 200 টাকা হলে লাভ হবে 3p টাকা, অর্থাৎ 3 গুণ লাভ হবে। তখন 100 মাইনাস p, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে তার লাভটা বাদ দিলে হবে 200 মাইনাস 3p। এখন দুটোকে আমরা ইকুয়েশন করলে পাই, এই পিটা এই পাশে নিয়ে আসলে প্লাসের p, 3p থেকে একটা p গেলে থাকে 2p, 200 থেকে 100 বাদ দিলে থাকে 100, 100 কে 2 দিয়ে ভাগ করলে p এর মান বের হয় 50, অর্থাৎ এখানে p এর মান যদি 50 হয় তাহলে লাভ হলো 50 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি মূল্য 100 টাকা হলে লাভ হবে 50, সুতরাং তার ক্রয় মূল্য হলো 50 টাকা, অর্থাৎ অর্ধেক লাভ হয়েছে। মূল্য বৃদ্ধি না করে পণ্য বিক্রি করা হলে লাভের হার হবে 50 ভাগের 50 ইন্টু 100, এটাকে আমরা পার্সেন্টেজ করলে 50 দিয়ে 100 কে ভাগ করলে হয় 50 দুগুণে 100, 2 দিয়ে 50 কে গুণ করলে 100%, অর্থাৎ লাভের হার হবে 100%। একজন বিক্রেতা 17টি কলম 720 টাকায় বিক্রি করে যে লোকসান করলো তা 5টি কলমের ক্রয় মূল্যের সমান। একটি কলমের ক্রয় মূল্য কত? 17টি কলমের বিক্রয় মূল্য, আমরা 17 থেকে 5 বিয়োগ করবো, অর্থাৎ 12টি কলমের ক্রয় মূল্যের সমান। 12টি কলমের ক্রয় মূল্য হলো 720। একটি কলমের ক্রয় মূল্য 12/720 সমান 60, অর্থাৎ সঠিক উত্তর হবে 60। 2600 টাকা 3 জনের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ টাকা পেল এবং দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির চেয়ে 10 ভাগের 1 গুণ টাকা পেল। তৃতীয় ব্যক্তি কত টাকা পেল? ধরি তৃতীয় ব্যক্তি পায় 10x টাকা, দ্বিতীয় ব্যক্তি পায় 10x এর 10 ভাগের 1, অর্থাৎ 10 এ 10 এ কাটা, x একে x, অর্থাৎ থাকে x। এরপরে
প্রথম ব্যক্তি পায় 2x টাকা, তাহলে সবগুলির যোগফল করলে x প্লাস 2x প্লাস 10x সমান 2600 টাকা। এখন সবগুলির যোগফল হবে 13। 13 দিয়ে 26কে ভাগ করলে হয় 2 এবং দুটো শূন্য অর্থাৎ 200। তৃতীয় ব্যক্তি পায়, তাহলে x দিয়ে আমরা গুণ করে দিব 200-কে, 10 দিয়ে গুণ করে দিব 200-কে। যেহেতু তৃতীয় ব্যক্তি পায় 10x, তাহলে দ্বিতীয় ব্যক্তি 10 দিয়ে 200 গুণ করলে হয় 2000 টাকা, অর্থাৎ তৃতীয় ব্যক্তি পাবে 2000 টাকা। 24 টাকা দরে ক্রয় করে 25 কেজি চালের সাথে 42 টাকা দরে ক্রয় করা কত কেজি চাল মিশিয়ে 40 টাকা দরে বিক্রি করলে 25% মুনাফা হবে? ধরি 42 টাকা দরে 1 কেজি চাল ক্রয় করে 25% লাভে প্রতি কেজি চালের বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আবার প্রতি কেজি চালের বিক্রয় মূল্য 40 টাকা হলে ক্রয় মূল্য হবে এটা 125/100 × 40। এখন 25 × 24 প্লাস 42 × x সমান 32 × 25 প্লাস x। এখন আমরা এটাকে গুণ করলে 600, এটাকে গুণ করলে হবে 42x, 32 থেকে গুণ করলে 800, 32 দিয়ে x গুণ করলে 32x, 42 থেকে 32x বাদ দিলে থাকে 10x, 800 থেকে 600 বাদ দিলে থাকে 200, 10 দিয়ে 200-কে ভাগ করলে হয় 20, তাহলে সঠিক উত্তর হবে 20। একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয়মূল্যের অনুপাত 3:7, তাদের বিক্রয় মূল্যের অনুপাত 1:4। যদি পণ্য দুটি বিক্রি করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে কলমের ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? এর সঠিক উত্তর হবে 21:16। ধরি পেন্সিলের ক্রয়মূল্য 3x এবং বিক্রয় মূল্য y টাকা এবং কলমের ক্রয়মূল্য 7x এবং বিক্রয় মূল্য 4y টাকা অথবা 4y টাকা। তাহলে 3x মাইনাস y, অর্থাৎ ক্রয়মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বাদ দিলে, আবার এটার ক্রয়মূল্য থেকে এটার বিক্রয় মূল্য বাদ দিলে হয়, এই যে সমীকরণটা আবার এটাকে সমাধান করলে আমরা x এই পাশে নিয়ে আসলে অর্থাৎ 3 ওই পাশে নিয়ে গেলে মাইনাস, আবার y সাথে y পাশে মাইনাস ওই পাশে নিয়ে গেলে প্লাসের y, অর্থাৎ এটা এক লাইন কম করা হয়েছে। এখানে আপনারা 7x থেকে 3x বাদ দিলে থাকে 4x, 4টা y থেকে একটা y গেলে 3টা y। এবার আমরা এটাকে আর গুণন করে দিলে হবে y = 3/4x, অর্থাৎ 4/3x। তাহলে এটাকে আমরা আর গুণন করলে হয় 7x অনুপাত 4y সমান 7x অনুপাত 4 × 4x/3। এটাকে আমরা কাটাকাটি করলে হয়, অর্থাৎ এটাকে আমরা আর গুণ 4 4 16 হয়। এখানে ওই পাশে x আছে, x বাদ দিলে এবং 3 দিয়ে গুণ করলে হয় 3 7 21 আর 4 4 16, অর্থাৎ 16:21।